যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। আপনারা জানেন বিধায়কদের সই জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছে। আর সেই মামলাতে সিআইডির তলবে হাজিরার জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, তোলাবাজির মামলায় ধৃত স্বরূপ বিশ্বাস, তাকে সঙ্গে নিয়ে তার বাসভবনে গেল পুলিশ। এই খবরের দিকেও আমাদের নজর থাকবে। আর অন্যদিকে জমি দুর্নীতির মামলায় সোনা পাপ্পু জয় কামদারকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আর এই মামলায় এবার মানিকতলার পরাজিত প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে তলব করলো ইডি। সরাসরি আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে এবং প্রকাশ সিনহা। প্রথমেই পার্থ, তোমার কাছে আসবো। বিধায়কদের সই জালিয়াতি মামলায় সিআইডির তরফে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল, তিনি হাজিরার জন্য সময় চাইলেন, ঠিক কি বলেছেন? কেন তিনি আসতে পারলেন না সিআইডির তলবে? দেখো, সিআইডি দ্বিতীয় নোটিশে দ্বিতীয় সামানেও কিন্তু হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে এই সই জালিয়াতি মামলায় তাকে ডাকা হয়েছিল, এমনকি তার বাড়িতে গিয়ে প্রথমে 1 জুন দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। সেই দিন কিন্তু হাজিরা এড়ায় এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডিকে জানিয়েছিলেন যে সোনারপুরে গিয়েছিলেন, সোনারপুরে গিয়ে যে পরিস্থিতি হয় তার দরুন তিনি অসুস্থ, তিনি 15 দিন সময় চেয়েছিলেন। কিন্তু 15 দিনের বদলে একেবারে সিআইডি আধিকারিকরা গত 1 জুনেই তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে গিয়ে কালীঘাট রোডের বাড়িতে দ্বিতীয় সামান যে নোটিশ পাঠায় এবং সেটা হচ্ছে সেই 15 দিনের বদলে তাকে 7 দিন সময় দেওয়া হয়। এবং সেই 7 দিন পর আজকে 8 তারিখ দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে যে রেজুলেশন বুকের যে কপি রয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে বিধায়করা সই করেছিলেন সেই সংক্রান্ত বিষয় যে তথ্য তার কাছে আছে, সেই রেজুলেশন বুকের কপি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়, সামান পাঠায় হচ্ছে সিআইডি। কিন্তু দ্বিতীয় নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ালেন এবং তিনি যে বিষয়টা সিআইডিকে চিঠি পাঠিয়েছেন বলে আমরা জানতে পারছি সিআইডি সূত্র মারফত, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি একটা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সেই মামলা আগামী 10 তারিখ হাইকোর্টে রয়েছে এবং তার জন্য কিন্তু সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে। এখন দেখার বিষয় সিআইডির তরফ থেকে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হয় বা কি বলা হয়। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকার। অন্যদিকে আপনাদেরকে আগেই জানিয়েছি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যাকে তোলাবাজি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে সঙ্গে নিয়ে তার বাসভবনে পৌঁছে গেল পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, কি খবর? একেবারে দেখো, বেলা 12টা নাগাদ নিউ আলিপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে স্বরূপ বিশ্বাসের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে করে একেবারে সেই ফ্ল্যাটে তল্লাশি প্রক্রিয়া তারা চালাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে নিউ আলিপুর থানার শাহাপুর কলোনির এই যে ফ্ল্যাট তোমাকে দেখাবো, ক্যামেরাতে দীপ্তেন্দু যে ছবি দেখাচ্ছে, একেবারে 3 তলা এবং 4 তলায়, 2টো তলাতেই কিন্তু স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট রয়েছে, তেমনটাই এলাকার বাসিন্দারাও বলছেন। এই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু মূলত তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এখানে কিন্তু যখন সেই তল্লাশি ফ্ল্যাটে চলছে তখন তুমি দেখতেই পাচ্ছ এই ফ্ল্যাটের সামনের এই যে কোলাপসেবল গেট রয়েছে তার ভেতরেই কিন্তু 2 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। শুধু এই 2 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন তা নয়, গোটা ফ্ল্যাটটি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যেখানে একজন মহিলা তিনি অভিযোগ করেন নিউ আলিপুর থানায় এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এরকম একাধিক অভিযোগ কিন্তু স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু তুমি জানোই যে স্বরূপ বিশ্বাসই কিন্তু একমাত্র টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে হত্যাকর্তা, তেমনটাই ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন মানুষের অভিযোগ ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে একজনের অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং 18 জুন পর্যন্ত তার পুলিশ হেফাজত হয়। এবং যেহেতু তার পুলিশ হেফাজত রয়েছে, সেই পুলিশ হেফাজতে থাকাকালীন স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পুলিশ পায় এবং সেই তথ্য সংগঠিত করে নিয়ে সেই তার পরবর্তী ক্ষেত্রে তদন্তকারীরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসের এই ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে এবং সেখানে শাহাপুর কলোনির ফ্ল্যাটে এখনও পর্যন্ত তল্লাশি প্রক্রিয়া যেমন চলছে, যার পাশাপাশি পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তদন্তকারীরা, তেমনটাই পুলিশ সূত্রে খবর। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। রক্ষা কবচে আবেদন জানিয়ে আগামীকাল শুনানির আর্জি করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর তরফে। অরূপ বিশ্বাসের সেই আবেদনের মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। শুনানি হবে নিয়ম মেনে, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না, মন্তব্য আদালতের। গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন, জানালো হাইকোর্ট। হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুরও। কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু। একদিকে
রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, কিন্তু আগামীকাল শুনানির আর্জি করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর তরফে। অরূপ বিশ্বাসের সেই আবেদনের মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট, আর অন্যদিকে হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুরও। এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন সুজিত বসু। আর এদিকে মেসি কাণ্ডের প্রথম দফায় হাজিরা এড়ানোর পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে নোটিশ পুলিশের। আজ বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে তলব। দ্বিতীয় নোটিশেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী না এলে কড়া পদক্ষেপের ভাবনা, খবর পুলিশ সূত্রে। প্রথম নোটিশ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কথা বললেও কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি অরূপ বিশ্বাস, খবর পুলিশ সূত্রে। অরূপ বিশ্বাস হাজিরা না দিলে কড়া পদক্ষেপ, এমনই খবর পুলিশ সূত্রে। এর আগে এই অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়েই শতদ্রু দত্ত কি বলেছিলেন শুনুন। ইউজ করে এসব জিনিস করেছে, এইগুলো আমি কমপ্লেন করেছিলাম নতুন ফ্রেশ এফআইআরে, তারই কগনিজেন্সে নিয়েছে পুলিশ। আমি তো মামলা প্রথমে একটা এফআইআর করেছিলাম, এখন আমার রিভাইজ এফআইআর করলাম। টিকিট যে উনি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি গাড়ি করে আমার থেকে নিয়েছিলেন, কে? অরূপ বিশ্বাস। বিজয়গড় থেকে রাত্রির টিকিটও বেঁচেছে। আমার কাছে এফবিতে কমপ্লেন এসছে, কত লোক রিফান্ড চাইছে যারা জীবনের টিকিটই অনলাইনে কাটেনি। তাহলে কি করে তারা টিকিটটা পেলো? 22,000 টিকিট তো উনি নিয়েছিলেন, তাহলে কে করবে? আপনার কাছে এভিডেন্স রয়েছে যে এইগুলো বিক্রিও হয়েছে? অ্যাবসলুটলি আমার কাছে এভিডেন্স রয়েছে। আমি নাহলে এভিডেন্স ছাড়া পুলিশকে এভিডেন্স দিয়েছি বলেই তো এফআইআরটা হয়েছে, নাহলে কি এমনি এমনি নিয়ে নিত? জমি দুর্নীতি মামলায় আপনারা জানেন এর আগে সোনা পাপ্পু এবং জয় কামদার, যাকে গ্রেপ্তার করেছে ইডি, এবং এই মুহূর্তে তারা ইডি হেফাজতে রয়েছেন। আর এই মামলাতে এবার মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে তলব করলো ইডি। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে শ্রেয়া পাণ্ডে, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা। তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চান ইডির গোয়েন্দারা। শ্রেয়া পাণ্ডে তিনি কিন্তু দাবি করছেন যে তাকে শুধুমাত্র ডাকা হয়েছে তিনি জয় কামদারকে কীভাবে চিনতেন সেটা জানার জন্য। শ্রেয়া পাণ্ডের দাবি যে তিনি জয় কামদারের বাড়িতে পুজোতে গিয়েছিলেন, জয় কামদার তার বাড়িতে গণেশ পুজোতে এসেছিলেন, সেই জন্য তাকে ডাকা হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর যে শ্রেয়া পাণ্ডে তার সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাট পাওয়া গেছে, অর্থাৎ জয় কামদার, তোমার মনে থাকবে, সিন্ডিকেটের এক সদস্য, এবং তাকে ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে। তার যখন মোবাইল ফোন খোলা হয়, একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি দেখা হয়, সেখান থেকে কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম পাওয়া যায়, এবং শ্রেয়া পাণ্ডের সঙ্গে তার কিন্তু প্রায় প্রতিদিন হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। কি কথা হচ্ছিল, সেখানে কোনো লেনদেনের তথ্য রয়েছে কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য, তার বয়ান রেকর্ড করার জন্য এবং তথ্য যাচাইয়ের জন্য শ্রেয়া পাণ্ডেকে মঙ্গলবার দিন সকাল 11টা নাগাদ তলব করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে আজকে সকাল 10টা নাগাদ, অর্থাৎ একদিন আগেই তিনি এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু ইডির গোয়েন্দারা শুরু করেছেন। এবং তোমার মনে থাকবে, কল্যাণ শুক্লা, শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাকে কিন্তু প্রায় 2 দিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং আজকে শ্রেয়া পাণ্ডেকে মূলত তোমার মনে থাকবে ইডি তরফে কোর্টে যে রিপোর্ট পাঠানো হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল যে একটি সিন্ডিকেট কাজ করতো, যেখানে প্রমোটার, ক্রিমিনাল এবং পুলিশদের একটা ইনভলভমেন্ট ছিল। সেখানে পলিটিশিয়ানদের কী রোল ছিল, শ্রেয়া পাণ্ডের কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, তার কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা, এবং কোনোভাবে টাকার লেনদেন হয়েছিল কিনা, এই একাধিক প্রশ্ন সামনে রেখেই কিন্তু শ্রেয়া পাণ্ডেকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। আজকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে আজকে গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় আরও কী তথ্য সামনে বেরিয়ে আসলো। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।